জঙ্গলের পাশের গেস্ট হাউসটায় ভিড় করে দাঁড়িয়ে আছে গ্রামের লোক। সকালের এই ঘটনা যে কাম্য তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তা বলে এতটা নৃশংস আর পৈশাচিক নরহত্যা এর আগে মনে হয় এরা কেউ দেখেনি। ঘরের ভেতর থেকে লাঠি হাতে বেরিয়ে এলেন গ্রামের অশীতিপর পুরোহিত নরেন ঠাকুর। মৃত্যুর ভয়াবহতা আর শোক যে সকলকে গ্রাস করেছে তাতে কোনো সন্দেহ নেই। ঘন ঘন মাথা নেড়ে নরেন ঠাকুর বললেন, না জানি না জানি এভাবে আর কত নরবলি নেবে ওই অতৃপ্ত শয়তান। মেয়েটার শরীরের দিকে তাকানো যাচ্ছে না। তারপর গ্রামের মেয়ে বউদের উদ্দেশ্যে বললেন, আহ, তোমরা তোমরা যাও, ওই শরীরটা অন্তত একটা কাপড় দিয়ে ঢেকে রাখো, তারপর ওর সৎকারের ব্যবস্থা করতে হবে। কিন্তু মরদেহের অর্ধনগ্ন দ্বিখণ্ডিত দেহটার দিকে কেউ যেতে চাইল না। সেটার দিকে এক পলক তাকালেই গা কিরকম গুলিয়ে ওঠে। মেয়েটার শরীরের দিকে দেখলেই গত রাতের নৃশংসতা আর পৈশাচিকতা সহজেই অনুমিত হয়, গা শিউরে ওঠে। বোধহয় মানুষ নয় বলেই এরকম ভাবে কেউ এগিয়ে আসার সাহস করল না। অগত্যা নরেন ঠাকুর দুটো পয়সার লোভ দেখিয়ে কোনো রকমে রাজি করালেন শিবু ডোম আর তার স্ত্রীকে। সৎকারের উপকরণ জোগানে গ্রামবাসীরাও কেউ কেউ সাহায্য করলে বটে। জ্বলতে থাকা চিতার দিকে তাকিয়ে নরেন ঠাকুর মনে মনে বললেন, না জানি না জানি কবে এই অভিশাপ থেকে মুক্তি পাবো, কবে তুমি মুখ তুলে চাইবে ঈশ্বর, আর কতদিন? চিতার আগুন ভেদ করে যেন এক অতৃপ্ত কাম পিশাচের লোলুপ ন্যাক্কারজনক একটা একটা অপার্থিব রক্ত শূন্য করা হাসি বেরিয়ে আসতে লাগলো। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য রেখে গেলাম দিগন্ত চ্যাটার্জির কলমে ভূষণ্ডী গড়ের বিভীষিকা। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারের টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। ইউনিভার্সিটির স্টুডেন্ট পৃথা। বাবা মা মরা মেয়েটা কলকাতায় দিদার সাথে তার মামার বাড়িতেই থাকে। মামা কর্মসূত্রে বিদেশে চাকরিরত, বছরে দুবার ছুটিতে দেশে আসেন। পৃথা বটনি স্টুডেন্ট, মাস্টার্সের ফাইনাল ইয়ার চলছে। প্রজেক্টের কাজের জন্য যেতে হবে ভূষুণ্ডীগড়। জায়গাটা শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। তার বন্ধু বান্ধবীরাও কাজের জন্য অন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাই সে ওখানে একাই যাবে ঠিক করেছে। তার দিদার কাছে সে জেদ ধরে বসলো, দিদু, আমাকে ওখানে যেতেই হবে, আর আমি যাবই, ব্যাস। দিদা বললেন, আমি জানি মণিমা, তোর কাজ আছে, তাই বলে একা একা অত দূরে অচেনা অজানা জায়গা তোকে ছাড়তেও তো ভরসা হয়নি রে মা। উফ দিদুন, তুমি চিন্তা করো না তো, ইউনিভার্সিটি থেকে থাকা খাওয়া সব ফ্রি প্রোভাইড করবে। আর তাছাড়া তুমি তো জানোই ছোট থেকে আমি কতটা অ্যাডভেঞ্চার প্রিয়। একা থাকলে সেই মজাটা বেশ পাওয়া যাবে। আমি কিছু জানি না, আমি যাব, ব্যাস। বেশ, তবে রতন তোকে গাড়িতে দিয়ে আসবে। তোর বাবা মা চলে যাওয়ার পর থেকে তোকে একা রাখতে যে ভরসা পাইনি মা। আমারও তো বয়স হয়েছে,
বেশি দৌড়ঝাঁপ করতে পারি না। তোর মামাও তো দেশে নেই। ঠিক আছে, তুই যা, তবে সাবধানে থাকিস। অচেনা অজানা জায়গা, আর আর কোনো রকম অসুবিধা হলে ফোনে জানাস কিন্তু। আনন্দে দিদাকে একটা চুমু খেলো পৃথা। তারপর রেডি হয়ে চটপট কলেজে বেরিয়ে পড়ল। ক্লাসে কে কোথায় যাচ্ছে, কার কি কাজ, কে কতদিন থাকবে, এসব নিয়েই কথা হচ্ছিল। সুমনা হঠাৎ পৃথাকে বলল, এই পৃথা, জানিস আজ সাগরকে দেখলাম। উফ মাই গড, হি ইজ সো হ্যান্ডসাম। খাতাগুলো ব্যাগে ঢোকাতে ঢোকাতে পৃথা বলল, তাতে আমার কি? আর সাগরকে দেখে তোর এত উত্তেজনা কেন রে? এই চিলাসিটাই তো প্রমাণ করে যে তুই ছেলেটাকে এখনো ভালোবাসিস। কেন শুধু শুধু ছাড়তে গেলি ওকে? তোদের ব্রেকআপের পর তো সাগর আরো হ্যান্ডসাম হয়ে গেছে, ম্যাসকুলাইন অ্যান্ড অ্যাট্রাকটিভ। কলেজের সব মেয়েই তো ওর জন্য পাগল, আর তুই কি না? পৃথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ সুমনা, তোদের কাছে লুকস, স্টাইল এগুলো হয়তো ম্যাটার করে, বাট আমার কাছে নয়। সাগরকে আমি ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু আমার কেরিয়ারের সামনে এই সম্পর্কটা একটু বেশি চাপ তৈরি করেছিল। আমার দিদাও হয়তো জানলে খুব কষ্ট পেতেন। তা বলে তুই ওকে ছেড়ে দিবি? হাজার হোক, ছেলেটাও তো তোকে ভালোবাসতো। দেখ, সাগর ভালো ছেলে মানছি, তবে ও একটু জেদি। আর ছাড়, বাদ দে, যেটা হয়ে গেছে তা নিয়ে আমি আর তর্ক করতে চাই না। পৃথা ব্যাগটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল। সুমনা ব্যস্ত হয়ে বলল, এই আচ্ছা, সরি সরি, কোথায় যাচ্ছিস সেটা তো বল। ভূষণ্ডিগড়। কবে? একা? কাল সকালে বেরোবো। হ্যাঁ, একাই যাব। সাগরকে নিয়ে যা, এটাই তো সুযোগ। রোম্যান্স, প্রেম একবারে জমে উঠবে। আমি কলেজের কাজে যাচ্ছি, রোম্যান্স করতে না। বলে গজগজ করতে করতে পৃথা বেরিয়ে গেল। গাড়ি থেকে ভূষণ্ডিগড় বুশল্যান্ড গেস্ট হাউসের সামনে নামলো পৃথা। ড্রাইভার রতন গাড়ির ভেতর থেকে দুটো ব্যাগ বের করে নিয়ে বলল, দিদিমণি, চলুন ভিতরে যাওয়া যাক। হ্যাঁ রতনদা, গেস্ট হাউসের সাথে আগে থেকেই কন্ট্যাক্ট করা আছে। দেখি মালিকের সাথে কথা বলে। গেস্ট হাউসটা আকারে একটা দোতলা বাড়ির মতো। বাইরের রং দেখলে কাঠের বাড়ি বলে ভ্রম হয়। সামনে একটা ছোট বাগান, তবে নিয়মিত পরিচর্যা হয় বলে মনে হয় না। ওরা বাগান পেরিয়ে দরজায় গিয়ে কলিং বেল বাজাতেই বছর 60-এর এক বৃদ্ধ এসে দরজা খুলে দাঁড়ালো। পৃথা নিজের পরিচয় দিতেই বৃদ্ধ বলল, আগে আপনি পৃথা দিদিমণি? আসেন আসেন, ভেতরে আসেন। সুধীর বাবু নেই, বাড়ির মালিক? পৃথা ঘরে ঢুকতে ঢুকতে বলল, আগে বড় বাবু তো ওই বউ আর ছেলে নিয়ে শহরে থাকেন, আমি এই বাড়ির দেখাশোনা করি। আমার বাড়ি অবশ্য এখান থেকে ওই কিছুটা দূরে, ওই গ্রামে। ব্যাগপত্র সব ঘরের ভেতর রেখে রতনকে উদ্দেশ্য করে পৃথা বলল, ঠিক আছে রতনদা, আমি সব ম্যানেজ করে নিচ্ছি, তুমি আসতে পারো। আর দিদুনকে বলে দিও। রতন চলে গেলে পর পৃথা নিজের ঘরে এসে বসল। বেশ সুন্দর করে সাজানো বটে। নরম গদির বিছানার উপর পাতা গোলাপের পাপড়ি আঁকা চাদর, পাশে ছোট টেবিলের টেবিল ল্যাম্প। ঘরের দেওয়ালে বেশ সুন্দর ছবি টাঙানো, পাশেই অ্যাটাচড বাথরুম। সব বেশ পরিষ্কার ঝকঝকে। পৃথার বেশ পছন্দ হলো। ঘরে পাখা, এসি সবেরই ব্যবস্থা আছে। যাই হোক, গরমে অন্তত কষ্ট হবে না। ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিচে এসে চাকর রামলালকে ডেকে পৃথা বলল একটু কফি দেওয়ার জন্য। তারপর বারান্দার সামনে হেলানো বেতের চেয়ারে গা এলিয়ে আরাম করে বসল সে। শহরের মতো অতটা গরম এখানে নেই। মাঝে মাঝেই এই দিনের বেলাও কোথা থেকে একটা শিরশিরে ঠান্ডা হাওয়া এসে তার জামা ভেদ করে গোটা দেহটা ছুঁয়ে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। কিরকম যেন একটা রহস্যময় ভাব গোটা পরিবেশে।
দূরের বন থেকে মাঝে মাঝে একটা নাম না জানা পাখির ডাক শোনা যাচ্ছে। ছোট থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় পৃথার অবশ্য এসব বেশ ভালোই লাগছে। নির্জনে এরকম একটা পরিবেশ উপভোগ করার লোভ সামলাতে পারছে না সে। রামলাল এসে তাকে কফি দিল। পৃথা সেটা নিয়ে বলল, রামলাল কাকা, তুমি তো রান্নাঘরে সব কাজ করবে। আমি ভাবছি একবার ওই বুশল্যান্ডে যাব, আজ থেকেই কাজ শুরু করে দেব। হঠাৎ রামলালের বুকটা কিরকম ছ্যাঁত করে উঠল। সে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। পৃথা বলল, কিছু বলবে? আগে দিদিমণি, ওখানে আপনি যাবেন না। ও ও জায়গা তেমন ভালো নয়। পৃথা কফিতে চুমুক দিয়ে বলল, কেন? ওখানেই তো আমার কাজ। আগে দিদিমণি, ওখানে তেনাদের বাসা, ও জঙ্গলে কেউ যায় না। পৃথা এবার না হেসে পারল না। ভূষণ্ডিগড় বুশল্যান্ডের নামই তো এই জঙ্গলের জন্য। এত সৌন্দর্য, এত বৈচিত্র্য এই ছোট্ট জঙ্গলটুকুর মধ্যে। গুগল দেখে বেছে বেছে ও এই জায়গাটা পছন্দ করেছে নিজের প্রজেক্টের জন্য, আর রামলাল কাকা বলে কিনা ওখানে যেতে হবে না। পৃথা বিজ্ঞানের ছাত্রী, সামান্য ভূত প্রেতের ভয়ে স্বাভাবিকভাবেই সে ওই ঘরে বসে থাকার মেয়ে নয়। রামলাল পৃথার মনের ভাব বুঝে বলল, আগে ও জঙ্গল ভালো ছিল দিদিমণি, কিন্তু ইদানিং ওখানে তেনারা এসে বসেছেন। ওখানে যে গেছে সে এখান থেকে বেঁচে ফেরেনি দিদিমণি। আপনি একা একা মোটেই ওখানে যাবেন না। যথারীতি এসব বলেও কোনো লাভ হলো না। পৃথাকে যেতেই হবে। কোনো উপায় না দেখে রামলাল শেষে বলল, বেশ, তবে দিদিমণি একটা অনুরোধ করছি। আমি হয়তো সন্ধ্যার মধ্যে ওই সব রান্না করে চলে যাব। আপনাকে এ বাড়িতে একাই থাকতে হবে। অন্ধকার নামলে দয়া করে বাইরে যাবেন না। একমাত্র আমি ছাড়া অন্য কেউ ডাকলেও কোনো মতে দরজা খুলবেন না। পৃথা রাজি হলো। কিছুক্ষণ পর জল খাবারে রামলালের হাতের তৈরি লুচি, আলুর দম আর পান্তুয়া খেয়ে সঙ্গে আনা সাফারির পোশাক পরে বেরিয়ে গেল জঙ্গলের উদ্দেশ্যে। গেস্ট হাউস থেকে পশ্চিমে মিনিট 10 হাঁটা পথে জঙ্গল। জঙ্গল বললে ভুল হবে, কারণ সেখানে বড় বড় গাছ অপেক্ষা ছোট ঝোপঝাড়ের সংখ্যাই বেশি। সেই জন্যেই এর নাম বুশল্যান্ড। মাঝে মাঝে ঝোপ থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে শাল আর মেহগনি গাছ। হরেক রকমের পাখ পাখালির ডাক শোনা যাচ্ছে। পৃথা সেখানে পা রাখতেই হঠাৎ করে যেন বনের চঞ্চলতা ভাবটা কমে গেল। কিচিরমিচির করে একটা পাখি এমন বিকটভাবে ডেকে উঠল যেন পৃথার এখানে আসায় সে খুবই বিরক্ত হয়েছে। কিন্তু পৃথার সেদিকে মন দিয়ে লাভ কি? সে এক মনে এ গাছ ও গাছ ঘুরে ঘুরে দেখতে লাগলো। কোনোটার ডাল পাতা বা গাছ তুলে ভরতে লাগলো ব্যাগের ভেতর। বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের গাছ। অনেকের নাম তো পৃথা নিজেই জানে না। কিরকম সুন্দর একটা গন্ধ ভেসে আসছে ভেতর থেকে। কিসের গন্ধ তা পৃথা বুঝতে পারল না ঠিকই, তবে অদ্ভুত এক মোহিনী শক্তি রয়েছে সেই গন্ধটার মধ্যে, যে কাউকে প্রলুব্ধ করে কাছে টেনে আনার ক্ষমতা রাখে। সাথে সাথে একটা শীতল হাওয়ার রেশ আসতে লাগলো। পৃথার সাফারি জ্যাকেটের মধ্যে দিয়েও যেন সেই বাতাস আলতো আলতো করে ছুঁয়ে গেল তার কোমল দেহ। শিহরণ জাগিয়ে তুলল সারা শরীরে। কিসের একটা আকর্ষণে পৃথা আরো ভেতরের দিকে যেতে লাগলো। হঠাৎ তার হাতে একটা তীব্র জ্বালা অনুভব হতেই সে তাকিয়ে দেখল একটা কাঁটা ঝোপে লেগে তার হাতের তালু দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে মাটিতে। পৃথা বাইরে বেরিয়ে এলো। জল, ডেটল, তুলো সবই সে সঙ্গে এনেছিল। জায়গাটা ভালো করে পরিষ্কার করে একটু ডেটল লাগিয়ে দিল। তারপর আবার ঘুরে বনের ভেতর ঢুকতে যাবে, কিন্তু একটা কটু গন্ধ এলো তার নাকে। গন্ধটা এতটাই বিচ্ছিরি যে পৃথার সারা গাটা গুলিয়ে উঠল। এটা আবার কিসের গন্ধ? যাই হোক, সে আর ভেতরে গেল না, ফিরে এলো বাড়িতে। মোটামুটি কিছু জোগাড় হয়েছে, আর 2-1 দিন থেকে বেরোলেই তার কাজ হয়ে যাবে। ওই জঙ্গলে গাছগাছালির বৈচিত্র্যের অভাব নেই মানতেই হবে। স্নান খাওয়া সেরে পৃথা ক্লান্ত শরীরে গা এলিয়ে দিল নরম বিছানায়। সাথে সাথেই ঘুমে ঢলে পড়ল সে। স্বপ্নে দেখতে পেল তার প্রাক্তন প্রেমিক সাগরকে।
সত্যি সুমনার ভাষায় সাগর যেন আরো হ্যান্ডসাম হয়ে গেছে। তার কাছে এসে কানে কানে বলছে, পৃথা, তুমি এখনো রাগ করে থাকবে? আসবে না আমার কাছে? রামলালের ডাকে যখন তার ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হব হব। রামলাল তাকে গ্লাসে ফলের রস দিয়ে বলল, দিদিমণি, আমি চললুম, রাতের খাবার সব করে দিয়েছি। রান্নাঘরে রাখা আছে, আর ঘরে দুধও আনা আছে। আপনার তো খাওয়ার অভ্যাস। আচ্ছা, নিয়ে নেবেন। হ্যাঁ, এবার তাহলে আমি যাই। আর আর যা বললুম তা যেন মনে থাকে। হ্যাঁ, আমি সারা কেউ ডেকে ডেকে মরে গেলেও খবরদার দরজা খুলবেন না। আর আর এই লাল সুতো আপনাকে দিয়ে গেলাম। লাল সুতোটা হাতে নিয়ে পৃথা বলল, এতে কি হবে? এটা আমাদের গ্রামের মা কালীর মন্দিরের মন্ত্র পড়া সুতো। এটা পারলে হাতে বেঁধে রেখো, তোমার কোনো ক্ষতি হবে না। রামলাল চলে গেল। সন্ধ্যা হয়ে এসেছে। পৃথা ঘরে এসে সুতোখানা টেবিলের উপর রাখল। আজকালকার মানুষ এখনো এসব বিশ্বাস করে। পৃথা এক এক করে ফোন করতে লাগলো তার দিদুন আর কলেজের কিছু বন্ধুদের। গ্রামের দিকে এই এক সমস্যা, নেটওয়ার্ক সহজে পাওয়া যায় না। পৃথা নিজের ঘরে বসে এক মনে কলেজের কাজ সারছিল। হঠাৎ কি মনে হলো বিছানার ওপর থাকা ফোনটা নিয়ে দেখতে গিয়ে দেখে ফোন সুইচ অফ। এ মা, এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেল। যাই হোক, সে চার্জে দিয়ে নিচে গেল দুধ আনার জন্য। রোজ সন্ধেবেলা 1 গ্লাস করে দুধ খাওয়া তার অভ্যাস। আগে জোর করে দিদা তাকে খাওয়াতো, এখন সেটা অভ্যাসে পরিণত হয়েছে। বিছানায় বসে গ্লাসে মুখ দিয়ে নিজের মনেই বলল পৃথা, মানুষ অভ্যেসের দাস। হঠাৎ ঘরের বন্ধ দরজায় ওপার থেকে একটা ঠক ঠক শব্দ শুনে সে একটু চমকে উঠল। এমন সময় কে এই রাতের বেলা? সে উঠে খুলতে যাবে, হঠাৎ তার মনে পড়ল রামলালের সাবধান বাণী। আমি সারা কেউ ডেকে ডেকে মরে গেলেও খবরদার দরজা খুলবেন না। পৃথা কি করবে না করবে ভেবে উঠতে পারল না। ওপারের ব্যক্তির দরজা খোলার জন্য আকুতি তার অনবরত ঠকঠকানির মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। কে আছে বাইরে? পৃথা! হঠাৎ এই ডাকটা শুনে পৃথার বুকের ভেতর ধুকধুক করে উঠল। এই কণ্ঠস্বর তো তার বহু চেনা। তাহলে কি সত্যি এসেছে সে? কিন্তু এখানে কিভাবে? পৃথা আর থাকতে পারল না। সবকিছু ভুলে লাফিয়ে গিয়ে খুলে দিল দরজা। আগন্তুককে দেখে তার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। পুরনো এক অনুভূতি দুলিয়ে দিল তার শরীরটাকে। তার সামনেই দাঁড়িয়ে তারই প্রাক্তন সাগর, তার স্বপ্নে দেখা সেই পুরুষ, সম্পর্কে বিচ্ছেদের পরেও যাকে মনে মনে একটু হলেও এখনো সে ভালোবাসে। পরক্ষণেই পৃথা নিজেকে সামলে নিয়ে দুপা পিছিয়ে এসে বলল, তুমি এখানে এলে কি করে? সাগর ঘরের ভেতর এসে বলল, সুমনার থেকে শুনে ছুটে এলাম এখানে। প্রেমের টানে মানুষ তো কত কিছুই না করে। পৃথা বিরক্ত হয়ে বলল, ইয়ার কি করো না সাগর, তুমি কেন এখানে এসেছো? আর ঘরে ঢুকলে কি করে? সব দরজাই তো বন্ধ। সাগর হেসে উঠল, অদ্ভুত এক মায়াবী হাসি, অথচ খুবই মধুর। সে বলল, তোমার মুখে আমার এই নামটা শুনবো বলেই তো আশা এখানে। দরজা বন্ধ তো কি হয়েছে? প্রেম করতে গেলে দরজা দিয়ে ঢুকতে হয় না সোনা। রেলিং জলের পাইপ বেয়ে উঠে এলাম। তারপর সে পৃথার আরো কাছে এসে তার কাঁধে হাত রেখে কাতর কণ্ঠে বলল, বলছি, সবকিছু কি আবার নতুন করে শুরু করা যায় না? বলো না, আমি তো শুধু তোমাকে কাছে পেতে চাই। ধীরে ধীরে সাগরের পুরুষালী ভাব প্রভাব বিস্তার করলো পৃথার মনের ভেতর। সাগরকে তো সে এখনো মনে মনে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আজ যেন সাগর তাকে বশ করেছে।
সে বুঝতে পেরেছে পৃথার মনের কথা। কিন্তু হঠাৎ পৃথার কাঁধে একটা ভিজে কিছু অনুভূতি হতেই সে সাগরের হাতটা সরিয়ে দিল। রক্ত! তার কাঁধে কার রক্ত? পৃথার চোখ পড়ল সাগরের হাতে। হাতের তালু দিয়ে তার রক্ত ঝরছে। পৃথা সাগরের হাতটা তুলে নিয়ে বলল, এ কি কি করে হলো এসব? কতবার তোমাকে বলেছি সাবধানে কাজ করবে। না, উনি নিজে যে তবু একটু কমাবেন না। কতটা কেটে গেছে। দাঁড়াও, আমি। পৃথা ওষুধ আনতে যাচ্ছিল, কিন্তু সাগর তার হাত ধরে তাকে আবার কাছে টেনে নিল। পৃথা এবার সাগরের বুকে এসে পড়ল। সাগর এবার পৃথার ঘাড়ে হাত বুলিয়ে আরো চাপা একটা গভীর স্বরে বলল, ভালো এখনো বাসো? খেয়াল এখনো রাখো, কিন্তু তাও কেন দূরে সরে থাকো বলো তো? পৃথা, আমি তোমাকে ভালোবাসি পাগলের মতো। সাগরের হাতের ছোঁয়ায় পৃথার শরীর যেন কেঁপে উঠল। একটা মিষ্টি চেনা গন্ধ আসছে সাগরের ঘাট থেকে। সাগরের প্রতি থাকা তার পুরনো প্রেম তাকে আবার পাগল করে তুলেছে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, গড়াতে লাগলো তার ফর্সা নিটোল গাল দিয়ে। সাগর মুছিয়ে দিল তার চোখের জল। তার পিঠের উপর আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে তাকে আরো কাছে টেনে নিল। প্রেমের অনুভূতিতে কাঁপতে থাকা পৃথার ঠোঁটের উপর আলতো করে ঠোঁট লাগিয়ে সেটা নিজের দখলে করে নিল সাগর। গভীর ঘন চুম্বনে মেতে উঠল যুগল। পৃথা আর থাকতে পারল না। সাগরের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে দাঁড়ালো টেবিলের সামনে। লজ্জায় তার ফর্সা রং লাল হয়ে উঠেছে। সাগরের ছোঁয়া তাকে আরো পাগল করে তুলেছে। রাতের মতোই সাগরের প্রতি তার প্রেমের গভীরতা ধীরে ধীরে আরো বাড়ছে। এসির হাওয়াটা একটু বাড়িয়ে দিল সাগর। তারপর এসে দাঁড়ালো পৃথার পেছনে, জড়িয়ে ধরল তাকে। পৃথার কাঁধে নিজের থুতনিটা রেখে আলতো করে কামড়ে ধরল পৃথার কান। কামুকতা জেগে উঠল দুজনের শরীরে। বিচ্ছেদে বেড়ে ওঠা প্রেমের স্রোত এবার যেন মাত্রা ছাড়া হয়ে উঠল। কামের তাড়নায় পাগল হয়ে ওঠা সাগর খুলে দিল পৃথার পর্ণের পোশাক। উন্মুক্ত অন্তর্বাসে তাকে শুইয়ে দিল বিছানায়। গ্লাসে রাখা দুধটা এক নিমেষে শেষ করে যেন পাগল হয়ে উঠল সাগর। নিজের দেহের পোশাক টেনে খুলে ফেলল। সাগরের পেশিবহুল সুঠাম দেহটা ঝাঁপিয়ে পড়ল নরম গদিতে পড়ে থাকা পৃথার অর্ধনগ্ন দেহটার উপর। নিজের অজান্তেই হাত বাড়িয়ে পৃথা বন্ধ করে দিল টেবিল ল্যাম্পটা। একটা কাম বাসনার অন্ধকার ঘনিয়ে এলো গোটা ঘরে। শুক্লপক্ষের একাদশীর চাঁদের আলো এসে পড়েছে হুসুন্ডিগড়ের গেস্ট হাউসের দোতলার এই ছোট্ট ঘরে। সৃষ্টির আদিম খেলায় মেতে উঠেছে প্রাক্তন প্রেমিক প্রেমিকা সাগর আর পৃথা। বিছানায় থেকে থেকে কেঁপে উঠছে দুটো শরীর। পৃথার গোটা শরীরে খেলে বেড়াতে লাগলো সাগরের লোলুপ দুই হাত। ছেড়ে ফেললো তার শরীরে থাকা অন্তর্বাস। জাগতিক সব কিছু ভুলে কাম বাসনায় পৃথাকে পাগল করে তুলল সাগর। তার নগ্ন শরীরে বারংবার বোলাতে লাগলো নিজের লালায়িত জীব। কামুক একটা উত্তেজনায় নিজের ঠোঁট কামড়ে ধরল পৃথা। পিঠ খামচে ধরল সাগরের। তার ফর্সা নধর শরীরটা নিয়ে সাগর যেন খেলা শুরু করেছে। এই খেলা সুখের, মিলনের। তপ্ত হয়ে উঠল দুজনের শরীর দুজনের উষ্ণতায়। পৃথার কপাল থেকে গড়িয়ে পড়া ঘাম ধীরে ধীরে তার মুখের উপর দিয়ে নেমে গলা বেয়ে আস্তে আস্তে হারিয়ে গেল তার হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকা বক্ষ যুগলের খাঁজে। তার নিটোল স্তনের উপর হালকা চাপ দিয়ে সাগর আলতো করে ঠোঁট দিয়ে কামড়ে ধরল পৃথার ঘাড়ের কাছটা। একটা সুখ মিশ্রিত শব্দ বেরিয়ে এলো পৃথার মুখ থেকে। নিজের সব কিছুকে উজাড় করে দিয়েছে সে সাগরের কাছে। এই রাত যেন আর কখনো ভোরের মুখ না দেখে। নিজের যোনির উপর হালকা একটা চাপ অনুভব করলো পৃথা। সুখের চরম বাসনায় সে খামচে ধরল সাগরের কাঁধ। কামের ছন্দে দুলতে লাগলো তার সমস্ত শরীরটা। নরম গদির উপর এক কামন মাদনার নৃত্যে মেতে উঠল দুটো মানব শরীর। সুখ আর ব্যথা মিশানো একটা স্বর অনবরত বেরিয়ে আসতে লাগলো পৃথার মুখ থেকে।
তার চোখের কোণ দিয়ে বেরিয়ে আসলো জল। সমস্ত রাত যেন তার কাছে স্বপ্নের মতো মনে হলো। সাগরকে ছেড়ে বেঁচে থাকা আর তার পক্ষে সম্ভব নয়। উত্তেজনায় পৃথা খামচে ধরলো এবার বিছানার চাদর। না জানি সাগর তাকে আর কত পাগল করবে। একটা সময় তার মুখ থেকে আচ্ছন্ন জড়ানো একটা স্বর ভেসে এলো, সাগর, আর পারছি না। সাগর উঠে হাঁটু মুড়ে বসলো। পরম স্নেহে পৃথার মাথায় হাত বুলিয়ে দিল। ধীরে ধীরে সেই হাত নেমে এসে গোটা শরীরে একটা শিহরণ জাগিয়ে তুলল। খেলা করতে লাগলো তার উন্মুক্ত স্তনযুগল নিয়ে। কিন্তু সাগর থামল না। পৃথার উন্মুক্ত শরীরের সাথে খেলা করার নেশাটা তাকে পেয়ে বসলো। পৃথার উন্মুক্ত নাভিতে চুমু খেয়ে ধীরে ধীরে তার মুখ নামিয়ে নিল পৃথার যোনি উদ্দেশ্য করে। তার লালায়িত জিভটা বুলিয়ে দিল যোনি ছিদ্রের চারধারের মাংসল অংশে। একটু একটু করে যোনি থেকে বেরিয়ে আসা কামরস শোষণ করতে লাগলো সেই জীব। ধীরে ধীরে তা প্রবেশ করলো ছিদ্রের ভিতর। ব্যথায় কামনায় এবার কোকিয়ে উঠে একটা শব্দ করে পৃথা তার হাত রাখলো কামাতুর সাগরের মাথায়। একটা অপার্থিব অনুভূতি। সাগরের মাথায় হাত রাখতেই তার হাতটা যেন শত সহস্র সূচে বিঁধে গেল। জানলা দিয়ে ঘরে ঢুকে আসা চাঁদের আলোয় যা দেখলো তাতে পৃথার রক্ত জল হয়ে গেল। কোথায় সাগর? তার দুপায়ের ফাঁক দিয়ে আস্তে আস্তে উঠে আসছে একটা বিভৎস পৈশাচিক মুখ। মুখে চামড়ার লেশ মাত্র নেই। পচা মাংস গলে পড়ছে, বিকট গন্ধে ভরে উঠছে গোটা ঘর। পৃথার নগ্ন যোনি থেকে ধীরে ধীরে বের করে আনছে তার ধারালো সরু জীব। এতক্ষণ যার সাথে যৌন সঙ্গমে লিপ্ত ছিল পৃথা, সে আসলে সাগর নয়, এক কামাতুর পিশাচ। পৃথার রক্তের স্বাদ সে সকালেই পেয়েছে, ওই বনের মধ্যে। ভয়ে আতঙ্কে আর্তনাদ করে উঠল পৃথা। বাঁচার একটা শেষ চেষ্টায় সে উঠে হাত বাড়াতে গেল টেবিলে থাকা লাল সুতোর উদ্দেশ্যে, কিন্তু পারল না। অন্ধকারে টেবিল ল্যাম্পটা পড়ে গুঁড়ো হয়ে গেল। দু হাতের ধারালো নখ পৃথার শরীরে গেঁথে তাকে টেনে নিচে নামিয়ে দিল সেই পিশাচ। যন্ত্রণায় কেঁদে চিৎকার করে উঠল পৃথা, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল কাম পিশাচের লোলুপ পৈশাচিক হাসি। এবার তার ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরল পৃথার স্তনবৃন্ত। ছটফট করে উঠল পৃথা। শত চেষ্টা করেও সে নিজেকে ওই পিশাচের হাত থেকে ছাড়াতে পারল না। রক্তে ভেসে গেল গোটা বিছানা। মরণপণ চিৎকার করতে লাগলো পৃথা, কিন্তু হায়, এই নির্জন প্রান্তরে কেউ নেই তাকে বাঁচানোর জন্য। পিশাচ তার অপার্থিব পিপাসায় স্তন কামড়ে ধরে চোষণ করে একটা সময় পর টেনে ছিঁড়ে ফেললো পৃথার বুক থেকে। তার চোখের সামনেই সেটা চিবিয়ে খেতে লাগলো পরম সুখে। ঘৃণ্য বিভৎস পৈশাচিক এক দৃশ্যের সামনে পড়ে শেষবারের মতো কাটা পাঠার মতো ছটফট করতে লাগলো পৃথা। তার আর্তনাদ এবার গোঙানিতে পরিণত হয়েছে। পৃথার গোটা শরীরটা নিজের ইচ্ছা মতো শুষে শেষ করে তার যোনিতে ভরে দিল তার ধারালো নখ বিশিষ্ট দুটো আঙুল। তারপর প্রবল শক্তিতে কাম পিশাচ চিরে ফেড়ে ফেললো পৃথার শরীরের নিম্নাংশ। তীর করে শেষবারের মতো কেঁপে উঠল তার শরীর। এক সময় নিস্তেজ হয়ে গেল। রক্ত মাংস খাবলে খেয়ে হাসিতে ফেটে পড়ল সেই কাম পিশাচ। থরথর করে কেঁপে উঠল ভূষুণ্ডিগড়ের গেস্ট হাউস। পিশাচের কাম ও রক্তের পিপাসা নিবারণের সাক্ষী থাকলো এই অভিশপ্ত রাত। গেস্ট হাউসের সামনে এসে দাঁড়ালো গাড়িটা। গাড়ি থেকে নামলো দুই বন্ধু, রজত আর বিমল। এসেছে ভূষুণ্ডিগড়ের বুশল্যান্ডে ওদের গবেষণার কাজে, থাকবে এই বাড়িতে। কিন্তু এ কি, এই যে তালা বন্ধ। কাশ্মীরকালেও কেউ কখনো এই পাণ্ডব বর্জিত গেস্ট হাউসে পা রেখেছে বলে মনে হলো না। হঠাৎ কোথা থেকে একটা পাগল গোছের লোক এসে পড়লো তাদের গাড়ির সামনে।
ওরা কিছু বলার আগেই পাগলটা হাত পা ছড়ে মাথা চুলকে বলতে লাগলো, সব মরবে, সব মরবে। এই পিশাচের পিপাসা কাউকে কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। রক্ত রক্ত চুষে নেবে, সব মরবে, সব মরবে, সব মরবে। রজ তার বিমল এসবের মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে মুখ চাওয়াচাওয়ি করল। হঠাৎ করে কেন যে এই গেস্ট হাউস বন্ধ হয়ে গেল তারও কোনো উত্তর পেল না। দূরে ভূষুণ্ডিগড়ের বন তাকিয়ে আছে রক্ত মাংসের অপেক্ষায়। তার পিপাসা কবে মিটবে কেউ জানে না। কামের তাড়নায় ডেকে এনে নৃশংস মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এই জঙ্গলে থাকা অতৃপ্ত অপার্থিব ওই জীবের ফাঁদ পাতা আছে এই ভূষুণ্ডিগড়ের গেস্ট হাউসে। তার শিকার মানুষ, রক্ত মাংসের কামাসক্ত মানুষ। এতক্ষণ আপনারা শুনছিলেন দিগন্ত চ্যাটার্জির কলমে ভূষুণ্ডিগড়ের বিভীষিকা। আজ গল্প পাঠে ছিল মৈনাক। অন্যান্য চরিত্রে প্রত্যুত, পম্পা, নন্দা, পারমিতা, সৌম্য ও সাত্ত্বিক। গল্পের সূত্রধার আমি পার্থপ্রতিম। গল্পটির শব্দ সংযোজন ও আবহে নীলাভ, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। আশা করি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। তবে এরকম আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।